আমার বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে ভদ্রলোকের সঙ্গে আমার কোনো রকম সখ্যতা গড়ে ওঠেনি। সম্পূর্ণ অগাধ একটা মানুষের সঙ্গে আমি কবুল বলে নিজ জীবনের অংশ করে নিয়েছিলাম। জীবনের বদলটাও হয়েছে সেখান থেকে। আমি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের অনুগত একটি মেয়ে। ভালো রান্না জানি, আবৃত্তি জানি। পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড হতে না পারলেও প্রথম সারিতে থাকতাম। ভালো মেয়ের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই কম বেশি ছিল। ভালো মেয়ের বৈশিষ্ট্য ধরে রাখতে কিনা আমার কখনো প্রেম হয়ে ওঠেনি। মনের মাঝে নিষিদ্ধ অনুভূতির অনুপ্রবেশ ভালো লাগা ও অবধি সীমাবদ্ধ ছিল। আর ছিল ভালোবাসার অপেক্ষা। একটা হালাল ভালোবাসার মোড়া স্বপ্ন মনের বাজে বুনতে শুরু করলাম। ভালোবাসা বোঝার পর থেকে আমার মাধ্যমিক পাশ ব্যবসায়ী বাবা ও অক্ষর জ্ঞানহীন সরল মায়ের 3 কন্যার বড়জন আমি। যথারীতি মেয়ে যৌবনে পদার্পণ করতে তাকে পদস্থ করায় চিন্তা শুরু করলো। ঠিক তখনই আমি অবগত হলাম এই সমাজে একজন ভালো মেয়ের চেয়েও সুন্দরী কদর বেশি। প্রথমবার পাত্রপক্ষের সামনে বসার আনকোড়া অনুভূতি যখন আমি ভীত শাস্ত্রস্থ, তখন এক পুরুষ কণ্ঠ সহাস্য বলেছিল, পানি খাবেন? আমি জড়তা কণ্ঠের হতে শব্দ বের করতে হিমশিম খাচ্ছিলাম। তিনি তখন পানির গ্লাস এগিয়ে দিয়েছিলেন। ভরসার চোখে বলেছিলেন, আপনি সহজ হন, আমরা শুধু পরিচিত হব। লোকটি স্বতঃস্ফূর্ততা আমায় মুগ্ধ করেছিল। মনে হয়েছিল কতদিনের চেনা। জানলাম ওনার নাম অব্র, স্বভাবের মিশুক প্রকৃতির একজন মানুষ। অব্র যাওয়ার সময় আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছিলেন, আমাদের পরিচয় সবে শুরু। অব্রের মিষ্টি হাসি আশকারায় আমি কেন জানি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। সেই অনুভূতি আমার জন্য নতুন ছিল প্রতিস্ফীত পুষ্পের ন্যায় কোমল ও স্নিগ্ধ। কিন্তু সেই ফুল অকালে ঝরে গেল। 2 দিন বাদে অব্রদের বাড়ি থেকে আসা ফোনে তারা জানালেন আমাকে নয়, তাদের পছন্দ হয়েছে আমার ছোট বোন ঋতুকে। অব্রদের আসার দিনে খেয়াল করেছিলাম অব্রের মায়ের আমার চেয়েও আমার ছোট বোনের প্রতি আগ্রহ বেশি। আমার ইন্টার পড়ুয়া বোন ঋতু আমার থেকে 2 বছরের ছোট। গায়ের রং শুভ্র রজনীগন্ধার ন্যায় উজ্জ্বল। কৌশলের কোমলতা তার মুখশ্রিত অপার্থিব মুগ্ধতা। অন্যদিকে আমাকে গায়ের রং চাপা। ভালো মেয়ে সুলভ গুণগুলো সেই চাপার রঙের দেয়ালে ভেদ করে প্রকাশিত হতে পারছিল না। সেই চাপা রঙের তীব্র অপমানের প্রতিফলন হয়েছিল কিনা জানি না, কিন্তু আমার বাবা আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে আলাপ আলোচনা করে ঋতুকে অব্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো। কারণ ছেলের বনদিগর বিরাট অর্থ সম্পদের মালিক, বাবা মায়ের একমাত্র সন্তান। এমন বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করার নিগাত মূর্খামি। আমার বাবা মূর্খামি করেনি, তার মা আমার সহস্র লাগিয়ে বলেছি। আমার মনের অবস্থা টের পেয়ে ক্ষীণ প্রতিবাদ করতে চেয়েছিলেন। বড় মেয়েকে দেখতে এসে মেজ মেয়েকে পছন্দ করলে এমন মানসিকতা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা ঠিক হবে না। আমাদের বেলির মনের অবস্থাটা একবার ভেবে দেখবে কে? বাবা রক্ত নেত্রের সামনে মায়ের কথাগুলো কুয়াশার মতো দোয়াটে হতে মিলিয়ে গেল। অতঃপর সে অতিথিরা আমাকে দেখতে এসেছিল, তারাই কয়েকদিন পর আবার গোটা করে আমার বোনকে দেখতে এলো। ঋতু স্বভাবে ভীষণ জেদি। প্রথম সে বিয়ে করবে না বলে প্রতিবাদ করলো, কিন্তু একগুঁয়ে বাবার সামনে সেও আর টিকতে পারল না। বাড়িতে থাকতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতাম। সেই দিনের পর থেকে বাড়ির দেয়ালগুলো যেন আমার অপেক্ষা অলক্ষ্যে উপহাস করা শুরু করলো। বাড়িতে থাকতে দম বন্ধ লাগে, হাঁসফাঁস করে বুকের আচ্ছাদনে নিবিষ্ট হৃদয়টা। অব্রের মুখোমুখি হতে ইচ্ছে হয় একবার, সরাসরি জানতে ইচ্ছে হয় এভাবে পরিচিত হতে চেয়েছিলেন আপনি। পরক্ষণে নিজে বোঝা বিয়ে তো সারা জীবনের ব্যাপার। সকলের অধিকার আছে পছন্দের মানুষটিকে নিয়ে সারা জীবন কাটানোর। অব্রের জন্য হয়তো ঋতুই সঠিক। অব্র আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন অবশ্যই, কিন্তু ততদিনে ওনার নামের আংটিটা ঋতুর আঙ্গুলে উঠে গেছে। কাটা গায়ে আরেকটু নুনের ছিটা দিতে চাইনি বলে উপেক্ষা করেছিলাম। অব্রের দেওয়া চকলেটটা আমি না খেয়ে রেখে দিয়েছিলাম, কেন জানি না। ঋতুর সঙ্গে বিয়ের কথা এগুলো চকলেটটা ওকে দিয়ে দিলাম। ঋতু বিয়েটা অবশ্যই সঙ্গে হলো না। এমনিতে বড় বোনের গায়ের রং চাপা, তাকে দেখে যদি মেজ বোনটা বিয়ে হয়ে যায় তাহলে মন্দ কথা উঠবে। কাকে নিয়ে মন্দ কথা উঠবে ঠিক ঠাহর করতে পারলাম না। তবে বুঝতে পারলাম আমার চেনা জানা সুখে আচ্ছাদিত জীবনটা ক্রমে বদলে যাচ্ছিল। সেই সঙ্গে গুরুতর হচ্ছে ভালোবাসার অপেক্ষা। আমরা 3 বোন একই করে ঘুমাতাম। বিয়ে ঠিক হওয়ার পর ঋতুর মাঝে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম। মাঝরাত অবধি ফিস করে কথা বলে, কাঁথার ভেতর আলো জ্বলে। তোমাচ্ছন্ন রুমটায় উঠার নিঃশব্দ চুরমার করে ছড়িয়ে পড়েও চাপা হাসির সুর। আমি অপর পাশে ঘাপটি মেরে পড়ে থাকি। নিজেকে প্রশ্ন করি, আমি কি ঋতুকে হিংসা করছি? ছি, এতটাও ছোট মানসিকতা আমার না পেয়ে বসুক। এদিকে আমার বিয়ে নিয়ে পরিবারের চিন্তার অন্ত রইল না। পাত্রপক্ষ সেই গায়ের রং স্তব্ধ করলো, কে বা অর্থ সম্পদ দাবি করে। যৌতুক দিয়ে বিয়ে আমি করব না, বাবার সামনে মুখ ফুটে এতটুকু প্রতিবাদ করেছিলাম। এভাবে বছরখানেক পেরিয়ে গেলে অব্র বাড়ি থেকে তাড়া দিতে লাগলো। ঋতুও কেমন মুখে গোমরা করে থাকে। নতুন পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে বলে, আপা এই ক্রিমটা মাখলে 7 দিনের গায়ের রং ফর্সা থাকবে। থাইল্যান্ডের প্রোডাক্ট, রিভিউ আছে ভালো। কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে মানুষকে বোকা বানাবো বলছিস? আজকাল সবাই এসব মাখে। ও বাড়ির তিশাকে দেখনি কি মেয়ে কি হয়ে গেছে রাতারাতি। ছেলেরা লাইন ধরে থাকে ওর পেছনে। আমার ওসবের প্রয়োজন নেই। ঋতু রাগ করলো। গাঢ় ওর রাগ প্রণয়ের আবেশে নির্মজিত 2টি চোখ পূর্ণতা অপেক্ষা।
আমি এ পথের বাধা, আমি অভিমানে টুইটুম্বুর হয়ে রইলাম। বাবা মা বোন সকলে নিজের স্বার্থটাই দেখে চলছেন, আমাকে কেউ যেন বোঝে না। তীব্র অভিমান জেঁকে বসে নেই, মনে অভিমান বলতে বইয়ের সঙ্গেও বেশিরভাগ সময় কাটায়। সাহিত্যিকেরা অবশ্য শ্যামলা মেয়েদের ঠকায়নি, তারা শ্যামলা গায়ের মেয়েদের বাহারি নামে ভূষিত করেন। লেখক তাদের অপরূপ প্রেমের অক্ষাঙ্ক কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বইয়ের কল্পনা জগতে আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করে। মাঝখানে বাদে আবারও একটা সম্বন্ধ এলো, তবে এবার গোটা করে পাত্র দেখা হলো না। মুরব্বী গোছের একজন মানুষ এসে আমায় দেখে গেলেন একদিন। 2 দিন বাদে জানতে পারলাম ছেলেপক্ষ বিয়ের তারিখ দিতে আসবে। বাবা মা আকাশের চাল হাতে পেলেন, বাড়িতে খুশি জোয়ার বয়ে গেল। আমি চুপচাপ পাত্রের ছবি দেখার ইচ্ছে হলো না। শুধু জানলাম ভদ্রলোকের নাম আসিফ, পেশা ব্যাংকার। অসুস্থ মাকে দেখাশোনা করতে এত তাড়াহুড়ো বিয়ে, কোনো দাবি দাওয়া নেই তাদের। শুনে বিশেষ কিছুই বললাম না। বাবাও আমার মতামত নিয়ে মাথা ঘামালেন না। পরে শুক্রবার বিয়ের দিন ঠিক হলো। মাঝে একদিন ভদ্রলোক আমায় ফোন করলেন। স্পিকারে বেশি আসা গুঁড়ো গম্ভীর স্বরে কি যেন একটা ছিল, এলোমেলো হয়ে ছিল। তিনি জানতে চাইলেন আমি দেনমোহর কি চাই। বই, আর শুধুই বই। এই মেনে নিলেন। আমার পছন্দের বইয়ের লিস্ট চাইলেন। খুঁতে খুঁতে মনটাকে দমাতে না পেরে আমি ফট করে জিজ্ঞেস করে বসলাম, আপনি আমাকে দেখেছেন? দেখেছি। আমাকে পছন্দ হয়েছে আপনার? ওপাশ থেকে স্মিথ হাসির আওয়াজ এসেছিল নাকি নিঃশ্বাসের আওয়াজ বুঝে উঠতে পারিনি। তিনি পাল্টা জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখেছেন? উফ, যার সঙ্গে গোটা একটা জীবন কাটাবো তাকে দেখে নেবেন না? যৌক্তিক প্রশ্ন। আমি উত্তর দিতে অপরাধ। তীব্র অভিমানে বুকের ভেতরটা ছেয়ে আছে। শুধু মনে হচ্ছে একটা বিয়ে হলে সবার নিস্তার, আমাকে নিস্তার হবে তো? উভয় দিকের খুশকতার কারণে আমাদের কথা খুব একটা এগোয়নি। শুক্রবার খুবই ছিমছাম আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়ে গেল। আসিফের নাকি ইচ্ছা ছিল বিয়েটা ছোট করে হবে। চাষিরা পিছিয়ে বলতে লাগলো পাত্রের কোনো দোষ বা ত্রুটি আছে কিনা, না হলে এমন চুপচাপ বিয়ে সারা নেই। আমি নীরব প্রহর খণ্ডের মতো সবই শুনছিলাম। কবুল বলা পাশাপাশি বসানো হয়। প্রথম দেখলাম ওনাকে বুকের ভেতরটা হুট করে একরাশ দমকা হাওয়া বয়ে গেল। মনের মাঝে উকি দিল শঙ্কা, আমার সুদীর্ঘ ভালোবাসার অপেক্ষা কি শেষ হবে এবার? চৈত্র মাসের গা জ্বালানো রোদের পর একটা জুমজুম বাদল দিন। পরিবেশটা আচ্ছাদিত শীতল মমতায় মোয়াচ্ছন্ন। বৃষ্টির খাটে উড়ে পড়া বাতাসের প্রশান্তি খেয়ে গেল চারিদিকে। যেন বহু প্রতীক্ষার পর বুরু বনভূমি এলোমেলো প্রান্তর ফিরে ফেলে সজীবতা। নিজেকে আবার সেই চাতক প্রান্তের মতো মনে হলো। ধুলায় পাহাড় উড়িয়ে এক পশলা বৃষ্টি আমার অস্তিত্ব নতুন ঢেউ তুলে গেল। প্রসব বেদনায় মাকে হসপিটালে নিতে গিয়ে সে কি ছোটাছুটি। বজ্রপাত, এলোমেলো বাতাসে ঝাপটাও ভারী বর্ষণের তোরে রাস্তা, যেন গাড়ি পাওয়া যাচ্ছিল না। বাবা সেই জ্বরের মাঝে নিজের ভ্যান চালিয়ে মাকে সদরে নিয়ে গিয়েছিলেন। অন্ধকার কিংবা প্রকৃতির রোষানীন্য মুহূর্ত ওনাদের এক ভীতি করেনি, বরং ভীতি ছিল নতুন প্রাণে সুস্থভাবে আগমনের জন্য। শুনেছি আমাকে প্রথম কোলে নিয়ে বাবার কেঁদে ফেলার গল্প। সময়ের সাথে সাথে ক্রমশ হয়ে ওঠা বাবা অবশ্যই সে কথা শুনতে এখন বিব্রত বোধ করেন। আমাকে বিদায় দেওয়ার বেলা সকালের কান্নার মাঝে বাবাকে সেরকম বিব্রত মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অভিমান নিয়েও বেজা চোখে তাকিয়েছিলাম। তিনি আসবেন বিদায়বেলা একবার হলেও আমার মাথায় হাত রাখবেন। কে জানে, হয়তো চোখে চোখ মেলাতে না পেরে আসেননি। সকলের উপরে একা একা অভিমান নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম আমি। প্রথম রাতে আসিফ আমার কাছে ছোট একটা আবদার করে বলেছিলেন, মা বিছানায় পড়ার পর থেকে এই সংসারে বিষণ্ণতার গন্ধে ঘুরে বেড়ায়। আগলে রাখার জন্য একজন মমতাময়ী প্রয়োজন ছিল। আমার মা আপনার ছবি দেখে বলেছিলেন আপনার 2 চোখে মমতা আছে, আপনি কি পারবেন সেই মমতার সুবাদে বিষণ্ণতার গন্ধ দূর করতে? মমতার সুবাস কথাটা একটু ভারী মনে হয়েছিল আমার। পরে বুঝলাম মায়ের গায়ের গন্ধ তো মমতার সুবাসই বলে। পারবো কিনা বুঝেও আমি সম্মতি দিতে বলেছিলাম, সায় দিয়েছিলাম। সংসার তো সন্তানেরই মতো, আর সন্তানকে মমতা দেওয়া অনিবার্য। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। জড়তার ফলে একটা বাক্য বিড়বিড় করেছিল, যদি আপনি পাশে থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজ ও একে অপরের সম্বন্ধে বিশেষ না জানার দরুন এবং উনার স্বভাবস্বরূপ গাম্ভীর্য দেখে প্রথম ওনাকে আমি অকারণে ভয় পেতাম। ফলে সম্পর্কটা সহজ হয়েও যেন হচ্ছিল না। অস্বস্তিতে জড়িয়েছিলাম। ভালোবাসার ব্রহ্মরুখি দিয়েও ঠাঁই নেওয়ার জায়গা পাচ্ছিল না দুজনের মাঝে। বার্ধক্যজনিত রোগে বিছানায় শায়িত শাশুড়ি টের পেলেন বিষয়টা। আমার হাত ধরে আফসোস করে বললেন, বুঝছো বউ, ছেলে আমার শান্তশিষ্ট হলেও হাসি খুশি ছিল খুব। ছোট বয়সে আব্বা মারার পর সংসারে দায়িত্ব সামলাতে 2খান ভাই বোন স্বাবলম্বী বানাইতে গিয়া হাসিটাই হারাই ফেলছে। তুমি ওরে কোনোদিন কষ্ট দিও না মাগো, ওর সবটাই বিলাইতে জানে, কিন্তু সুখ, মন খারাপ, অভিমান মনে মনে রাখে, জানতেও দেয় না। তীব্রতরভাবে টের পাচ্ছিলাম অহৈতুক ভয়, লজ্জা কিংবা জড়তা কাটাতে হবে।
যে কোনো একজনকে এই দ্বিধায় দেয়াল ভাঙতে হবে। ওনার সান্নিধ্যে যত্নে দায়িত্বশীলতা প্রতিনিয়ত বুঝতে পারলাম আমি প্রেমে পড়েছি। তীব্র ভালোবাসার চেষ্টা নিয়ে যার অপেক্ষা করেছিলাম আসিফ এসে, তবুও হীনমন্যতায় ভোগা মনে কচকচানি হতো। ওনার তীব্র ভালোবাসার মানুষটা আমি হতে পারবো তো? খোলা জানালার পাশে দাঁড়িয়ে সেসব ভেবে কখন যে বৃষ্টির ছাটে ঘর ভিজিয়ে ফেলেছি টেরে পাইনি। বেলি জানালা আটকে দিন, ঘর ভিজে যাচ্ছে, স্লিপ কেটে পা ভেঙে বসবেন পরে। চমকে পিছু পেলাম। সে প্রথম দিনের মতো আজও ওনার কণ্ঠস্বর আন্দোলিত হয়ে আমি পর বড়িয়ে কোনো না কোনো কাণ্ড বেঁধিয়ে ফেলি। বলা বাহুল্য এই মুহূর্তে ভদ্রলোকের কথা সত্যি করে দিয়ে সঙ্গে সঙ্গে পা পিছলে গেল। আসিফ ঢাল হয়ে আগডানে নামায়। বুকের ভেতর থেকে পিছলে পড়া স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় স্বপ্নের আভাসে। আসিফের দৃষ্টি স্থির, যে দৃষ্টির কবলে পড়ে লজ্জায় হিম খায় হৃদজমিন। আমি চক্ষু নামিয়ে নিই। উনি কণ্ঠে ক্ষীণ ঢেলেও প্রতিবারে বলেন, আপনি ভীষণ উদাসীন। আর কথার বিপরীতে আমি প্রতিবারই ক্ষীণ হাসি ফিরিয়ে দিই। উদাসীন হয়ে যদি একটু সান্নিধ্য ফেলাম ক্ষতিকে। আসিফ যদি আমি ভদ্রলোক বলে সম্বোধন করি। বিয়ের পর কয়েক মাসে বুঝতে পারলাম একটু বেশি ভদ্রগোছের মানুষ তিনি। বাড়িতেও পরিপাটি হয়ে থাকেন, যে কোনো মেজাজেও নম্র স্বরে কথা বলেন। হাঁটাচলা খাওয়া দাওয়া সবই শব্দহীন প্রক্রিয়ায় সারেন। সবার পড়লে বোধহয় কথাটাও নিঃশব্দে উচ্চারণ করেন। ভদ্রলোকের চেহারা প্রতিটি লম্বকূপে যেন রাজ্যের গাম্ভীর্য ঠাসা। বাড়ে কি ভাব ভঙ্গি আমার চেয়ে গুণে 8 বছরের বড়। টমাটে ত্বক হলেও বলিষ্ঠ গড়নের আকর্ষণে লোক সমাজে রূপের পাল্লায় উত্তরে জানো না এসে কাছাকাছি হয়ে যেন আমি ওনার গায়ের রংটা উতরে উঠলাম না। আসিফের কোনো এক আত্মীয় স্বজনের শাশুড়ি আম্মার কাছে ফিসফিস করে বলতে শুনেছি, আসিফের জন্য একটা সাপ রঙের বউ আনতে পারলাম না, ভবিষ্যতে নাতি গায়ের রংটা একটু সাফ হইতো। কথাগুলো আমাকেও অনিরাপত্তায় বোগায়। রূপের হীনমনতায় টুলু মনকে নিজে ভালোবাসতে ভুলে গিয়ে ভালো বউ হতে উঠে পড়ে লাগে। কাজ দিয়ে যত্ন দিয়ে অন্যের ভালোবাসা আদায় করে নিতে উদ্গ্রীব হয়। মধ্যবিত্ত শ্বশুর বাড়িতে স্বামী অসুস্থ, শাশুড়ি কলেজ পড়ুয়া, দেব ননদ নিয়ে সংসার। আমার সংসারের দায়িত্ব আসিফ একা সামলায়। বিলাসিতা না থাকলেও অভাব নেই। একমাত্র ননদ জেসমিন আপার বিয়ে হয়ে গেছে অনেক আগে, কিন্তু নতুন বউটা আমার মায়ের সেবা করে নাকি অবহেলা করা, তার দরদারে করে মাসের বেশ কয়েকদিন বাবা বাড়িতে এসে থাকেন। সম্পর্কে ছোট হলেও জেসমিন আপা আমার বড়। আমি ওনাকে সমীহ করে চলি, যথাসাধ্য চেষ্টা করে আপ্যায়ন। তবুও জেসমিন আপা কেমন মুখ কুচকে থাকেন। ভদ্রলোকের একটা দিক আমার ভীষণ মুগ্ধ করে। প্রতিদিন বিকেল অফিস থেকে ফিরে আগে নিজ হাতে চা বানালেন, এরপর মায়ের ঘরে গিয়ে গল্প করবেন। সেই সময়টা ওনাকে ভীষণ স্নিগ্ধ দেখায়। আড্ডায় আমাকেও সামিল করা হয়। ওনার হাতের চায়ের লোভে, গ্রাসের কথা গেলার লোভে আমি রোজ সন্ধ্যা অপেক্ষা করি। কোনো বই পড়ে ভালো বা মন্দ লাগলে ওনার সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলাপ করি। কিন্তু সমস্যা হলো ওনার অনুভূতি প্রকাশে বেশ শক্ত। কথায় বিরক্ত হন কিনা তাও বুঝে উঠতে পারি না। হাসিটা যেন কদচ্ছিত উকিয়ে দেয়। একদিন বিরক্ত হয়ে কবিতা আবৃত্তি করার ভান করে বলে বসলাম, রামগরুর ছানা হাসতে তাদের মানা। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর পেয়েছিলাম, হাসি অনেকটা ছোঁয়াচে রোগ। একজন হাসলে পাশের জনের মাঝে হাসি ছড়িয়ে যায়। না ছাড়লেও সৌজন্য দেখি হাসতে হয়। কাজে আপনি হাসি খুশি না থাকলে আমি সৌজন্য কি করে দেখাই বলুন? এর মাঝে ঋতুর বিয়ে হয়ে গেল। আমি ভেবেছিলাম যাব না। আসিফ সবে জানতেন। তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন, তুমি তো কোনো দোষ করেনি, তাহলে তাদের লজ্জায় দায় তোমার কেন? বেলি, তুমি নিজেকে অসহায় ভাবাটা বন্ধ করো, তাহলে দেখবে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। তোমার অসহায়ত্ব কিংবা অর্ধাঙ্গ হিসেবে আমার উপরও বার্তায় আমাদের আপনি গোটা যে যাত্রায় তুমিও নেমে এলে। আমি গেলাম ঋতুর বিয়েতে। মেরুদণ্ড সোজা রেখে হাসি খুশি থেকে বিয়ের কাজ সাথে লাগলাম। অব্রতের পরিবার, আমার বাবা মা কেউ আমার চোখের দিকে তাকাতে পারেনি। দিনের পর দিন আসিফের উপর আমার মুগ্ধতা বেড়েই চলছিল। সেই সঙ্গে ধীরে ধীরে ভাবনার বদলটাও আসছিল। কিন্তু আসিফ উনি কি আমার উপর মুগ্ধ হচ্ছেন? আমি ওনাকে বুঝেও বুঝতে পারি না। শুনেছি পেটের মধ্য দিয়ে পুরুষ মানুষের মনের রাস্তা পাওয়া যায়। সেই চেষ্টায় নিজের হাতে সব রান্না করতাম আসিফের পছন্দ মতো। এক ছুটির দিনে দুপুরবেলা তার পছন্দের রান্না বান্না করে বেশ দুর্বল হয়ে পড়ছিলাম। ইদানিং শরীরটা দুর্বল লাগে। আসিফ ব্যতিব্যস্ত হয়ে আমার বিশ্রাম নিতে বললো। নিজে বসে থাকলো আমার পাশে। ফলে সেদিন সকালে খাওয়ার পর আমরা দুজনে খেতে বসেছি। ইলিশ মাছের 2 পিস অবশিষ্ট ছিল। একটা আসিফের পাতে তুলে দিয়ে অন্যটা আমি না নিয়ে রেখে দিলাম। আসিফ জিনিসটা খেয়াল করলো, জিজ্ঞেস করলো, মাছ নিচ্ছি না কেন? স্তব্ধ হয়ে বললাম, তুমি তো ইলিশ মাছ খেতে ভালোবাসো, এটা রাতে খেয়েও। উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন, বেশ বিরক্ত নিয়ে বললেন, বেলি, তুমি কি জানো তুমি ভালো মানসিক করে নিজের ক্ষতি করছো? থমথম খেয়ে গেলাম। বললাম, মানে? এই যে কিছুদিন ধরে দুর্বল বোধ করছো, সেটা কিন্তু নিজের বলেই। প্রতিটা মানুষের শরীর সুস্থ সবল থাকার জন্য নির্দিষ্ট কিছু খাদ্য চাহিদা আছে। তুমি অন্যকে ভালোবাসা দেখাতে গিয়ে, অন্যের যত্ন নিতে গিয়ে নিজের ভাগের মাছটা উপরি হিসেবে দিয়ে দিচ্ছ। নিজের শরীরের আমিষের চাহিদা থেকে বঞ্চিত করছো। শরীর কিন্তু মমতা বোঝে না। কাজের ঘাটতির প্রভাব হয়তো আজ নয়তো কাল প্রকট হবে। এর বড় উদাহরণ তোমার সামনে উপস্থিত। আমি প্রশ্নবোধক চাহনি দিলাম। আমি আপনার বলতে লাগলেন, আমার মাকে দেখছো তো? এই মানুষটা সারা জীবন নিজের পাতের মাছ, ডিম, মাংস আদর করে আমাদের জন্য তুলে রাখতেন। খাবারের কম পড়লে নিজে একবেলা কম খেতেন, তবুও আমাদের পেট
পেট ভরা চাইয়ে চাই। বলতেন আমরা খেলেই নাকি মায়ের খাওয়া হয়ে যায়, আমাদের তৃপ্তিতে ওনার তৃপ্তি। সেই তৃপ্তির ফলে বয়সে এসে হাড়ে হাড়ে পাচ্ছে। কি এমন বুড়ো হয়েছে মা, অথচ বিছানা থেকে উঠতে পারেন না, রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে একদম নেই। 3 বেলা মুঠো করে মেডিসিন নিচ্ছেন, ছেলে বউদের সঙ্গে বলে ভালো মন্দ খেতে পারেন না, হজম শক্তি একেবারে দুর্বল। শরীরে নিত্য প্রয়োজনীয় পুষ্টি মমতার মতো অন্য কেউ বিলিয়ে নিচে পেয়েছেন দুর্বলতা, অবসাদ, রোগ বালায়। এখন আফসোস করা ছাড়া আর কিছুই করা নেই। ভালোবাসা শুধু নিজের জিনিস অন্যকে দেওয়ার মাঝে থাকে না, আরও অনেকভাবে ভালোবাসা দেখানো যায়। তুমি যদি নিজে ভালো না থাকলে তাহলে আমার যত্ন করবে কি করে? আমাদের ভালোবাসতে হলে তোমার নিজেকে সুস্থ সবল রাখা উচিত। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। উনি নিজের মাছের পিসটা মাঝখানে থেকে ভেঙে আমার পাতে দিতে দিতে বলে, তোমার স্বামীর সামর্থ্য না থাকলে 1 পিস প্রয়োজনে 2 জনে ভাগ করে খাবো, এতে আমার কিছু কম পড়লো না। তুমিও আহামরি বেশি খেয়ে ফেললে না, বরং শেয়ার করলে কেয়ার বাড়ে। এটাও কি ভালোবাসার অংশ হতে পারে না? পারে। নিজেকে ভালোবাসো, বুঝলে? তোমার অযত্ন কিন্তু ঘুরে ফিরে আমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর, সেটা আমি মোটে সহ্য করব না। কথাটা বলতে গিয়ে লোকটার ঠোঁটে কোনো একটা চোরা দুষ্টি হাসি উকি দিল। আমার কান গাল গরম হয়ে উঠলো। প্রত্যুরে কিছুই বলতে পারলাম না, কিন্তু কথাগুলো আমায় নতুন করে ভাবালো। আসিফের দিন নিয়ে ব্যস্ততা বেড়ে চলছে, এইদিকে আমি সময়ের সঙ্গে মানুষের প্রতি আসক্ত হয়ে পড়েছি। সারাদিন কাছে পিঠে থাকতে ইচ্ছে করছে। অফিসে গেলে কাজের মাঝে একটা ফোন কল পেতে মরিয়া হয়ে যায় দিনভর। আজ উনি একবারও ফোন করলো না। নিজেকে বোঝালাম ভীষণ ব্যস্ত মানুষ। এরপরও আবাধ্য অভিমান ভিড় করে চোখের কোণঠরে বিকেলে উনি বাড়ি ফিরতে মুখ গোমরা করে রাখলাম। জিজ্ঞেস করলেন, মুড অফ? আমার আবৃত্তি করা গুণটাও এক্ষেত্রে মক্ষম অস্ত্র। উদাসী হয়ে সুর দিয়ে বললাম, আষাঢ়ি মেঘ একলা ভীষণ বর্ষণ তুমি নামে চোখের ধারে, তবে আজ বৃষ্টি বিলাস হোক আমার ওই চোখের কিনারে। সর্বদা ভেবে এসেছে আমি ভীষণ দৃষ্টি স্বভাবের একজন মেয়ে। এস নিয়ে কিঞ্চিৎ গর্ব ছিল, বিয়ের পর সেই গর্ব আমার চূর্ণ হয়ে গেল। নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করতে লাগলাম অধৈর্যমে অস্থির রূপে। আমার এহেন দুরবস্থার জন্য তাই আসি। ভদ্রলোকের মাঝে কি এমন চুমুকীয় আকর্ষণ আছে যা আমি এড়াতে পারি না? আমার নির্লজ্জের মতো জড়াতেও পারি না, শুধু ভেতরে ভেতরে দগ্ধ হই, ঘুমড়ে উঠি। আসক্তি যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আসিফ আমায় এড়িয়ে যায় বিষয়টা তেমন নয়। মাঝে মাঝে টের পাই ওই দুটি শীতল চোখ আমায় খুঁজে অস্থির হয়, সান্নিধ্য পেতে মরিয়া হয়, কিন্তু স্বল্প স্বভাবই স্বভাব তো মোটেও প্রকাশ করতে দেয় না। এ আপাদমস্ক গোমরা মুখ মানুষটায় আবার ঘুমানোর পর একদমই শিশু হয়ে যায়, গুটিয়ে আসে বুকের মাঝে। সংসারটায় আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি প্রতিটি আসবাবপত্র মানুষের সঙ্গে। গিন্নির মতো সব দিক তদারকি করি, শাশুড়ি খাওয়া থেকে শস্যকর্ম সব নিজেই করি। আমার ননদ আপাতত আমাদের সঙ্গে আছেন। তার 5 বছরের ছেলেটি ভীষণ জেদি স্বভাবের। মুখ ফুটে একবার যা বলবে তা না হওয়া অব্দি শান্ত হবে না, এমনকি অন্যকে আঘাত করতেও ছাড়ে না। একদিন রাগে হাত পা ছুটতে সে আমার দিকে কাঁচের বাটি ছুঁড়ে মেরেছিল, লেগে চোখ ফুলে উঠেছিল। আসিফ জানতে পেরে জেসমিন আপাকে জিজ্ঞেস করলো। আপা আমাকে বাঁকা চোখে দেখে বললেন, বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করতে গিয়ে ভুল করে গায়ে লাগিয়ে দিয়েছে, এতে বিচার দিতে হলো? আসিফ হিমশীতল কণ্ঠে বলল, বাচ্চা ছেলে না হয় ভুল করেছে, তুই কি সেই ভুলটা শুধরে দিয়েছিস? শাসন তো কম করে না, জানোই তো ওদের গোষ্ঠী কেমন বদমেজাজি। রক্তের ধারা ছেলেটাও পেয়ে বসেছে, একদমই কথা শুনতে চায় না। কোনোদিন যদি বাটি ছুরি মারার জায়গায় ছুরি মারে তখন কি ওই গোষ্ঠীর চুক্তি খাটবে? জেসমিন বাইরের কণ্ঠে উত্তাপ পেয়ে জেসমিন আপা বরকে গেলেন, তুতলে বললেন, তা হতে যাবে কেন? এমন ছোট ছোট জেদ আশকারা পেয়ে একদিন বড় কিছু ঘটিয়ে ফেলবে। বাচ্চা কেমন আচরণ হবে সেটা এই বয়সে নির্ভর করে প্যারেন্টিংয়ের উপর। স্নেহে অন্ধ হয়ে ছেলের ভুলগুলো রক্তের তেজ গোষ্ঠীর নাম দিয়ে গ্লোরিফাই করেছিস তুই, এটা ভুল নয়, দোষ। আর দোষটা তোদের প্যারেন্টিংয়ের। জেসমিন আব্বা সেদিনে ছেলেকে নিয়ে বাড়ি ছাড়লেন, আমাকে হিসিয়ে বলে গেলেন, আসতে না আসতে ভাই বোনের মাঝে ফাটল ধরাতে উঠে পড়ে লেগেছ। রূপ তো নেই, কি দিয়ে বশ করেছো ভাইয়াকে? নিশ্চয়ই ইমোশনাল ট্র্যাপে ফেলে সাদাসিধে ভাইকে দুর্বল করেছো নিজের প্রতি। তাই তো বলি, আমার ননদের মতো অপরূপ মেয়েকে উপেক্ষা করে আমার যোগ্যতা সম্পন্ন ভাইয়া কেন তোমাকে বউ করলো? মোহ কাটতে গেলে কিভাবে ধরে রাখো এসব? তীক্ষ্ণ বাক্যবাণে আমি আহত হলাম। জেসমিন আপা ননদের চোখ ধাঁধানো রূপকে উপেক্ষা করা যে কোনো পুরুষের কাছে কষ্টসাধ্য। শুনেছি সেই মেয়েটির সঙ্গে আসিফের বিয়ের কথা উঠেছিল। কোনো এক কারণে আসিফ তাকে প্রত্যাখ্যান করে আমায় বিয়ে করেছে। আমার সেই হীনমন্যতায় বোকা সত্তাটা আবারও জাগ্রত হলো। বুকের ভেতর ছড়ায় অস্থিরতা। আসিফ আদৌ আমাকে ভালোবাসে তো, নাকি আমি শুধুই তার মোহ, কিংবা অসুস্থ শাশুড়ির জন্য পার্মানেন্ট কেয়ারটেকার?
আসিফের কাছে জানতে উগড়ে গেলাম শঙ্কা। জানতে চাইলাম আমাকে কেন বিয়ে করলেন, আদৌ কি সে আমায় ভালোবাসে নাকি দয়া ভালোবাসা ভেবে মূর্খের সঙ্গে বাস করছি আমি। আসিফকে আমি প্রথমবারের মতো ভয় পেলাম সেদিন। জানলাম রেগে গেলেও চোখ লাল হয়, দৃষ্টি ধার সহ্য করা কষ্টকর। আসিফ ভয়ানর্ত করে বললেন, ধরো একদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে গেল, কি করবে? মনে যা এলো ভাবনা চিন্তা ছাড়াই তড়িৎ উত্তর দিলাম, মরে যাব। আসিফ দূরত্ব মেটালো, ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে শক্ত হাত চেপে ধরে আমার চোয়ালো আক্রাশে উচ্চারণ করলো, অবলা নারী, ভালোবাসা বলো তবে অন্ধ ভালোবাসা ভয়ঙ্কর। স্বামী ছেড়ে চলে যাবে আর তুমি সেই মানুষটাকে জন্য প্রাণ দিয়ে দিবে? নিজের প্রতি সামান্যতম ভালোবাসা আত্মমর্যাদা নেই? প্রাণটা এতটাই ঠুনকো? আমি বিভ্রান্ত নিয়ে তাকাই, ভাবনার অতপতনে নত হয়ে নেত্র। আসিফ আবার বলল, পেলে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের ভালোবাসা তুমি তখনই অনুভব করতে পারবে যখন নিজেই নিজেকে ভালোবাসতে পারবে। হীনমন্যতায় বুকে অন্যের মন রাখার চেষ্টা করে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমি দূরে না গেলেও তোমার এই মানসিকতা আমায় ধীরে ধীরে মেরে ফেলবে। তুমি আজ আমায় পুরোপুরি হতাশ করলে। একরাশ হতাশা নিয়েও চলে গেল। এরপরে সময়গুলো আমার জন্য দুর্বিষহ ছিল। ভাবনার দরজায় সজোরে আঘাত লেগেছিল কিনা, সারা জীবন ভালো মেয়ে হয়ে থাকার চেষ্টায়, অন্যকে খুশি রাখার চেষ্টায় আমি কখন যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি খেয়ালই করিনি। আমার পরিবার নির্ভরশীল মনোভাব এবং নিজেকে দুর্বল ভাবাই হয়তো এই জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল। নিজের প্রকৃত সত্তাকে আবিষ্কার করলাম অসহায় রূপে, যে কিনা আমায় ভালোবাসার অভাবে জীর্ণতায় ভুগছে বছরের পর বছর। এরপরে 2 দিন আসিফ কথা বলল না আমার সাথে, দূরে দূরে থাকলো। তার অনুপস্থিতি 48 ঘন্টার প্রতিটা মুহূর্ত আমায় স্মরণ করিয়ে দিচ্ছিল মানুষরা মুখ ফুটে না বলে আমায় কতটা ভালোবাসা বিলিয়েছে, কতটা যত্ন দিয়েছে। আর আমি কিনা সেই ভালোবাসা সন্দেহ প্রকাশ করছি। সে আমায় আলো দেখালো, আমি তাকেই দুঃখ দিলাম। মরে যাচ্ছিলাম প্রতিটা মুহূর্ত। দূরত্বের বাহার বইতে না পেরে ছুটে গেলাম ওর কাছে, কান্নাকাটি করে ভিজিয়ে দিলাম বুক। পাষাণ নরম হলো, আমায় আগলে নিয়ে জানালো সেই সুখকর শব্দ যা আমার সকল দ্বিধা, জড়তা, হীনমন্যতা এক নিমেষেই দূর করে দিল। জানো বেলি, আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মানুষটা আমার মা। গাঢ়বর্ণ হিসেবে তিনি শ্যামলা হলেও আমার কাছে ভুবন মোহনী। মাকে সব সময় বলতাম আমার এমন কাউকে চাই যার মাঝে আমার মায়ের ছায়া থাকবে, মায়ের মতো মমতা 2 চোখে বাসবে। মেয়েরা যেমন স্বামীর মাঝে বাবার ছায়া খুঁজে, ঠিক তেমনি তোমাকে দেখে আমি চমকেছিলাম। ও 2 চোখে নমনীয়তায়, শ্যামলা ত্বকে লতানো কোমলতা আমাকে থমকে দিয়েছিল। দ্বিতীয়বার ভাবেনি, মাকে বলেছিলাম এই মেয়েকে বোধহয় সে যার জন্য আমার মায়াকাতর সংসারটা অপেক্ষা করছে, ওকে আমার চাই। এরপর থেকে কোনো জড়তা ছিল না 2টি প্রাণের মাঝে। আমি 1 পায়ে গেলে বিনিময়ে ও 2 পায়ে গিয়েছে। সে রাতে আমার সর্বাগ্যে যেন ভোরের পবিত্র শিশির ছুঁয়ে গেছিল। নিজেকে ভালোবেসে ওর প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়েছিল। মাঝখান বাদে হুট করে ঋতু আমার শ্বশুরবাড়িতে এসে হাজির। আমাকে জড়িয়ে ধরে বিস্তর কান্নাকাটি জুড়ে দিয়েছে। জানতে পারলাম শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে। শাশুড়ি 1000টা আদেশ নিষেধের মধ্যে রেখেছে। এদিকে ওদিক হলে বাঁকা চোখে তাকাচ্ছে, এদিকে খোলা আকাশের মুক্ত বিহঙ্গনা সংসারটা জটিলতায় পড়ে হাসপাস করছে। ঋতু বাবার বাড়িতে ভীষণ যত্ন স্বাধীনতা বড় হয়েছে, জল গড়িয়ে পর্যন্ত খায়নি। কৈশোরের রঙিন ও নির্বার মনকে বাস্তবতার রুটোরাই স্পর্শ করেনি কখনো। সেই নির্বার মনটা বিয়ের পর সংসারের দায়িত্ব, কর্তব্য, বাস্তবতা পড়ে দিশারা অনুভব করেছে। এক সময়ে প্রণয়ের প্ররোগতা উজ্জ্বল মুখখানা কেমন পিকে দেখায়, অব্র তাকে বুঝতে চায় না, শাসন করে। যেদিন ঋতু দেখায় পাল্টা উত্তর দেয়, যথারীতি লেগে যায় তর্ক। গতকাল সেই তর্ক পৌঁছে ঋতু রাগ করে বাবার বাড়ি গিয়েছিল। ওর মা ও দোষ ধরে জামাইয়ের পক্ষ টেনে শ্বশুর বাড়ি ফিরতে বলেন। রাগে দুঃখে অসহায়তায় মেয়ে ঘুরে ফিরে আমার কাছে এসেছে। সেই সূত্রে আজ প্রথমবারের মতো অব্রের ফোন এলো আমার কাছে। হ্যালো বেলি বলছেন? জি। আপনি নিশ্চয়ই অব্র। অপর পাশে মৌনতা অস্থির বিস্তার হতে নিশ্চিত হলাম অব্রয়ে ফোন করেছে। কথা বলতে আমারও স্তব্ধ লাগছিল। সঙ্গে সঙ্গে আসিফের বলা কথাগুলোটা মনে পড়লো। আমি কোনো ভুল করিনি, কাজে অন্যের সংকোচনে তাই আমার নয়। গলা ঝেড়ে বললাম, আপনি চিন্তা করবেন না, অব্র ভাই ঋতু আমার কাছে আছে। অব্র একটু সময় চুপ থেকে অভিযোগের সুরে বলতে লাগলেন, আপনার বোনটাকে একটু বোঝান, বাচ্চাদের মতো জেদ ধরে থাকে। সব কিছুতে সংসারের সব দায়িত্ব বলে করাতে হয়। সামান্যতম ম্যাচুরিটি নেই, রেসপন্সিবিলিটি নেই। বিয়ের আগে তো জানতেন আপনি একজন কিশোরীকে বিয়ে করেছেন। একটা বছর
তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক রেখেছেন, যে তখন যেহেতু বাচ্চা ভেবে আশকারা দিয়েছেন, তাহলে এখন কেন মুরব্বীদের মতো ম্যাচুরিটি খুঁজছেন? অপ্রবোধ হয় এতটা শক্ত আচরণ আশা করেনি। আমার মা আবার জামাই অন্তপ্রাণ, দোষ জামাই করলেও দায় মেয়েটাকে মুখ বুজে মেনে নিয়ে স্বামীকে মান্য করে চলতে হবে। মা নিজে সর্বদা বাবার সামনে নিচু হয়ে থাকতেন। তার ঋতু সদ্য গড়া ওঠার সংসারের জটিলতা মা একাই ফর্মুলা খাটাতে নিজের মেয়েকে মানিয়ে নিতে জোর দিচ্ছিলেন, যার পরোক্ষ আশকারা পাচ্ছিল ওর শ্বশুরবাড়ির লোকেরা। অব্র বলেছিলেন, সময়ের সঙ্গে তো মানুষের ম্যাচুরিটি গ্রো করে, সিচুয়েশনে বুঝে আচরণ করতে হয়। ঋতুর মাঝে সেসবের বালাই নেই, সময়ের সঙ্গে ম্যাচুরিটি আসবে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি ওকে সময়টা দিচ্ছেন, উপযোগী পরিবেশ বা ভরসা দিচ্ছেন? বিয়ের আগে প্রেমের আলাপ করতে যেভাবে সময় দিয়েছেন, বিয়ের পর সংসারে আলাপে কি একই সময় ব্যয় করেছেন? বলতে বলতে হঠাৎ রেগে গেলাম আমি। মনে জমে থাকা ক্ষোভের কীটগুলো যেন শিকল ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জানতাম অব্র উত্তর দিতে ব্যর্থ। আজকে নিজেকে নিবারিত করলাম না, বললাম, আপনার রেডিমেড জামা পরে রেডিমেড খাবার খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে এখন রেডিমেড বইয়ের মাঝেও নিজেদের চাহিদা মতো সব গুণ উপস্থিত চান। অথচ বিয়ের আগে মেয়ের রূপ দেখে এতই মুগ্ধ ছিলেন যে বাকি সব তুচ্ছ ছিল। আপনাদের উচিত ছিল 1 বছর আগে নিজেদের পছন্দ অপছন্দের একটা লিস্ট দৌড়িয়ে দেওয়া, তাহলে শ্বশুর বাড়িতে পা দেওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেত। চেঁচামেচিটা আসলে সবাই দিয়ে হয় না, সবাইকে মানায়ও না। একটু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি, বুক দূর দূর করছে। দম নিয়ে নিজেকে শান্ত করলাম। অব্রের মৌনতায় আবারও তাচ্ছিলের সঙ্গে বললাম, অব্র ভাই, শুনতে খারাপ লাগছে আমি জানি, কিন্তু আপনার দোষটাও প্রকট। ঋতু ইম্যাচিওর, জেদি, খামখেয়ালি মেজাজের মনের কথা সরাসরি বলে দেয়, হোক সে ভালো কি মন্দ, কিন্তু ওর দোষ 8 আনা হলে আপনার দোষ হোক মা কি 8 আনা। আপনার কি উচিত ছিল না ঋতু সংসারের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা? একা একটি মেয়ে পরিবার ছেড়ে আপনার সংসারে গেছে, শুধু কি তারই দোষ? আপনার সকলের মনের মতো হওয়ার বিপরীতে আপনারও কেউ মনের খবর নিয়েছেন? সকলের মন মতো হওয়ার দায় একজনের উপর দেওয়া চেয়ে একজনের মনের দায় সকলের নেওয়া সহজ। সকলের কথা বাদ আপনি স্বামী হয়ে যদি বোঝেন, তাহলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যেত। আসলে আপনারা দুজনেই ম্যাচিওর এবং ধৈর্যশীল মানুষ, আপনাদের দুজনেরই ম্যাচিওর হতে হবে। তর্ক বিতর্কের শেষে ওপাশ থেকে একটা প্রতিফলিত শ্বাসের ধাক্কা এসে লাগলো স্পিকারে। অব্র স্মিত সুরে বলল, এই ম্যাচিওর চোখে জীবনের একবার বোধ হয় ম্যাচিওর মানুষটাকে পছন্দ করেছিলাম। আফসোস সেদিন মায়ের অবাধ্য হতে পারেনি। সকলের মতোই মনোচক্ষুর চেয়ে চর্মচক্ষুকে প্রাধান্য দিয়েছিলাম। হিরে ফেলে উজ্জ্বল কাঁচার পেছনে ছুটছি, সে আফসোসের বার সারা জীবন বইতে হবে। স্ত্রী সম্মান রাখা আপনার দায়িত্ব। অন্যের সামনে তাকে কাঁচা বলে তাচ্ছিল্য করতে পারেন না। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করুন। আপনি একটি হীরকখণ্ড পেয়েছেন, যাকে ঘষে মেজে অলঙ্কার আকার দেওয়ার দায়িত্বটা এখন আপনার। ফোন রেখে দিলাম। বলতে ইচ্ছে হচ্ছিল, ভাগ্যিস মায়ের অবাধ্য হননি। বিয়ের পর প্রতিনিয়ত অন্যের থেকে বইয়ের রূপের ঘাটতির কথা শুনে চর্মসুখকে প্রাধান্য দিয়ে কিছুদিন পর সেই সুন্দরের প্রতি আকর্ষিত হতেন না, তার কি নিশ্চয়তা? বিষাদে জর্জরিত আমিটা এবার কি করে আসিফের মতো নিখাত মনের মানুষটাকে পেলাম? এই সংসারটা যে আমারই অপেক্ষায় ছিল। আমার একটা কথা এখন খুব করে মানে, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে, কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 5-6। পিছু ফিরতে আসিফকে দেখলাম, ভদ্রলোক নিঃশব্দে চলাফেরা করে। চমকে দেওয়ার অভ্যাসটা এখনও গেল না। আমার মলির মুখটা দেখে উনি ছড়া কেটে বললেন, এই অমাবস্যার রাতে শ্রাবণ মেঘের ঘনঘটা কেন তোমার কায়াতে? আমি তো রাত, তুমি হলে রাত, আমি নিশাচর। অমাবস্যার আলিঙ্গনে মাতব জীবনভর। আমি হেসে ফেলি, বিশাল বুকের ছায়া নিজেকে গুটিয়ে নেই। সাহিত্যিকদের বইয়ের সৃষ্ট কিংসনকলি কিংবা শ্যামাঙ্গীনদের মতো অবহেলা ফেয়ে রুখে দাঁড়ানো কিংবা শত প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় পথ্য নিয়ে প্রজ্বলিত হওয়ার সংকল্প আমি এখনও করতে পারিনি। শুধু পেরেছি ভালোবাসতে। যে ভালোবাসা আকাঙ্ক্ষা আমায় নিজের অবহেলা করতে শিখিয়েছে, যে ভালোবাসা প্রাপ্তি আমায় নিজেকে নতুন করে চিনতে শিখিয়েছে, চিনিয়েছে মায়ার সুবাস। আসিফ আমার জীবনে দুটি হয়ে এসেছিল, আর আমি তার মায়াকাতর জীবনের সঙ্গী হয়ে একে অপরকে কমতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করে পরিপূরক হতে চেয়েছি। আসিফ আমার লজ্জাবনত মুখখানে আঁচলায় তুলে মুগ্ধ গলায় বলল, তোমার উষ্ণতায় সকাল আসুক, তোমার তলের হোক সন্ধ্যা, মায়ায় গেরা সুবাস তুমি আমার সুগন্ধা।